অনির্বাণের করা অনুরোধ রাখতে পারল না রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অনির্বাণের সাথে দেখা করা মাত্রই অনির্বাণ বলতে থাকে, রাই আমি জানি আপনি আমার উপরে রাগ করে এর জন্য ফোন ধরছিলেন না, তা সত্ত্বেও আমি কোনো রকম কোনো উপায় না পেয়ে আপনার বাড়ি অবধি আসতে বাধ্য হয়েছি। আপনি এর জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিবেন। কিন্তু তারপর আমার আপনার সাথে জরুরি কিছু কথা আছে, কিন্তু সেটা আমি একান্তই আপনার সাথে ব্যক্তিগতভাবে বলতে চাই। তখন রাই বলতে থাকে যে দেখুন স্যার, আপনি এখান পর্যন্ত এসে পড়েছেন আমি একদমই আশা করিনি। আর তাছাড়া আপনার আর আমার মধ্যে এখন আর কোনো রকম কোনো বস এমপ্লয়ি সম্পর্ক নেই। তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে বলছি, প্লিজ আপনি এখান থেকে আসুন। তখন অনির্বাণ বলতে থাকে, আমি তো বললাম আমি এখানে আপনার সাথে কথা বলতে এসেছি, আমি সেটা না বলে এখান থেকে যাব না। তখন রায়ের দাদাভাই বলতে থাকে, আপনি বাংলা কথা বুঝেন না? ও যখন একবার বলে দিয়েছে ওর সাথে আপনার কোনো কথা নেই, তা সত্ত্বেও আপনি কেন যাচ্ছেন না বলুন তো? তখন অনির্বাণ বলতে থাকে, দেখুন এখনও পর্যন্ত উনি আমার এমপ্লয়ি, কারণ উনি এখনও রেজিগনেশন লেটারটা আমার কাছে দিয়েছে, সেটা আমি সাইন করিনি। তা সত্ত্বেও ওনার সাথে আমার কিছু কথা থাকতেই পারে, তাই আপনারা আমাদের এই কথার মধ্যে ইন্টারফেয়ার নাই করেন, সেটাই বরঞ্চ ভালো। তখন রায় বলতে থাকে, ঠিক আছে আপনাকে আমি 5 মিনিট দেবো, আপনার 5 মিনিটের মধ্যে যা কথা বলে আপনি বলে শেষ করে দেবেন। তখন অনির্বাণ বলতে থাকে, রাই আপনি প্লিজ আপনার রেজিগনেশন লেটারের ওই ডিসিশনটা উইথড্র করে নিন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর তার জন্য আমি আমার গোটা অফিসের লোকেদের সামনে আপনার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু তা সত্ত্বেও আপনি রেগে আছেন আমার উপরে, সেটা আমি মানি, সেটা হওয়াটাও স্বাভাবিক, কারণ আমি কোনো কিছু না বুঝে শুনে আপনার উপরে সন্দেহ করেছি কোনো রকম কোনো এভিডেন্স ছাড়াই। সেটা আমার অন্যায় ছিল আপনার প্রতি, কিন্তু তা সত্ত্বেও আপনার একবার আমার দিকটাও বোঝা উচিত ছিল যে আমি তখন কোন কন্ডিশনে ছিলাম। আমি আমার অফিসের কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হোক সেটা আমি একদমই সহ্য করতে পারি না, কারণ আমি তিলে তিলে অনেক কষ্ট করে অফিসকে এত সাফল্যের চূড়া অবধি নিয়ে গিয়েছি, তাই আমি চাই না এর কোনো রকম কোনো অসম্মান হোক। তখন এটা শোনা মাত্র রায় চটে গিয়ে বলতে থাকে, স্যার আপনি কী ভেবেছেন? তাই বলে কি আপনি যাকে না তাকে চোর সাব্যস্ত করে তাকে অফিসের গোটা লোকেদের সামনে হেনস্থা করবেন, আর সেটা সব কিছু মুখ বুঝে আমার সহ্য করতে হবে জাস্ট বিকজ আমি এমপ্লয়ি বলে? স্যার সেটা যদি আপনি ভেবে থাকেন তাহলে সেটা আপনার ভুল হবে ভাবাটা, কারণ আমি কোনো মতেই নিজের প্রতি করা অন্যায়কে কোনো মতেই প্রশ্রয় দিতে পারবো না, কারণ মুখ বুঝে সহ্য করতে পারবো না। আমার যতটুকু কাজ ছিল আমি সেটা করেছি। আমি আপনাকে কথা দিয়েছিলাম যে আমি যে করেই হোক না কেন নিজেকে নির্দোষ প্রমাণ করবার, সেটা করেছি। তারপরে যদি আমার মনে হয় আমি আর আমার এই চাকরিটা কন্টিনিউ করবো না, সেটা নিতান্তই আমার ব্যক্তিগত ডিসিশন, আর সেই ডিসিশনটা আপনি চেঞ্জ করাতে একদমই পারেন না। সেই রাইটটা অন্তত আপনার নেই, আপনি যতই বস হন না কেন। তখন অনির্বাণ বলতে থাকে যে দেখুন রাই, আমি জানি যে আপনি এটা রাগের বসে ক্ষোভের বসে আমার উপরে এরকম জেদ মেটানোর জন্য এসব কথা বলছেন, কিন্তু আপনি মন থেকে কোনো মতেই চাকরিটা ছাড়ার জন্য একদমই আগ্রহী ছিলেন না, কিন্তু আমার কারণে আপনি চাকরিটা ছাড়তে বাধ্য হচ্ছেন। তার জন্যই তো আমি নিজে এসেছি আপনার কাছে অনুরোধ করতে যে আপনি চাকরিটা প্লিজ রিজয়েন করেন। তার সত্ত্বেও আপনি কেন জেদ করছেন? তখন রাই বলতে থাকে যে স্যার আমি ছাড়া তো ওইখানে কোনো রকম কোনো এমপ্লয়ার কোনো দিনও পাবেন না, সেরকমটা তো নয়। আমার আগেও তো কেউ না কেউ ছিল না, তাহলে আপনি আমার পেছনে কেন পড়ে গেলেন বলুন তো? উঠে পড়েন তো, সেটাই বুঝতে পারছি না। তখন অনির্বাণ বলতে থাকে যে আমি প্রায়শ্চিত্ত করতে চাই আপনাকে ওইখানে রিজয়েন করিয়ে, কারণ আমি জানি যে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আপনার সাথে, সেটা হয়তো আমার করাটা একদমই উচিত হয়নি, আর তার জন্য আমি নিজের প্রায়শ্চিত্ত করার জন্য আপনার কাছে এখানে ক্ষমা চাইতে এসেছি। আপনি চাইলে আমি আপনার গোটা পরিবারের সামনে আপনার কাছে ক্ষমা চাইতে পারি। তখন রায় বলতে থাকে, ও স্যার আপনি তার মানে আপনার ভরপাই করার জন্য এখানে এসেছেন, তাই তো? তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।